নোয়াপুর গ্রামে সরলা তার 17 বছরের মেয়ে রীতার সাথে বাস করত। রীতা পরোপকারী হলেও একটু লোভী স্বভাবের ছিল। সরলা ফল বিক্রি করে তার সংসার চালাতো। এভাবে মা মেয়ের দিন বেশ ভালোই কাটছিল। রীতা, মা রীতা, কাঠগুলো কেটে আনলি রে মা, তাড়াতাড়ি কাঠগুলো রান্নাঘরে রেখে আয় তো, তোর সাথে যে একটু জরুরি কথা আছে। মা, তুই তো রোজ রোজ জঙ্গলে কাঠ কাটতে যাস, তাই তোর সঙ্গে একটা জরুরি কথা আছে, তাই আমার কথাগুলো তুই মন দিয়ে শোন। মারে, আমি ছোটবেলা থেকে লোকের মুখে শুনে এসেছি ওই জঙ্গলের পূবে যে নদীটা আছে, ওই নদীর ধারে নাকি দুটো অদ্ভুত বাড়ি আছে। ওই বাড়ি দুটো নাকি ভুতুড়ে বাড়ি। আর জানিস তো মা, ওই বাড়ি দুটো নাকি সবাই দেখতে পায় না। যদি নাকি কেউ ওই বাড়ি দুটো দেখতে পায় তবে তার অনেক বিপদ হয়। তাই আমি তোকে সাবধান করছি মা, তুই কিন্তু ওই নদীর ধারে কখনোই যাবি না। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, তুমি এ নিয়ে এত ভেবো না তো, আমি কখনোই ওই নদীর ধারে যাব না। এভাবে মা মেয়ের দিন বেশ ভালোই কাটছিল। একদিন রীতা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। হঠাৎ করে তখন রীতার মায়ের কথা তার মনে পড়ে যায়, আর রীতা কৌতূহল বশত সে নদীর ধারে চলে যায় আর দেখে সেখানে একটা বানর আহত হয়ে পড়ে আছে। আহারে, বানরটার গায়ে কত আঘাত লেগেছে, ওর পা দিয়ে কত রক্ত ঝরছে, এই বানরটাকে যে আমায় সাহায্য করা উচিত। এসব কথা বলে রীতা জঙ্গল থেকে কিছু জড়িপুটি এনে বানরটার পায়ে লাগিয়ে দেয়, আর সাথে সাথেই বানরটার পা থেকে রক্ত পড়া কমে যায়। আর কিছুক্ষণ পর বানরটি সুস্থ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর রীতা আবারও নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করে, আর কিছু দূর যেতেই রীতা তার সামনে সে দুটো বাড়ি দেখতে পায়। একে কি, দুই বাড়ি? তাও আবার একটা সোনার বাড়ি আর একটা হচ্ছে রূপোর বাড়ি। একবার দেখি তো এই বাড়ির ভেতরে কি আছে। কিন্তু আমি কোন বাড়িতে আগে যাব? সোনার বাড়িতে আগে যাব নাকি রূপোর বাড়িতে? ধুর বাবা, অত না ভেবে আমি বরং সোনার বাড়িতেই যাই। এরপর রীতা সোনার বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তো রীতা ভীষণ অবাক হয়ে যায়। ও মা, এখানে তো দেখছি কত সোনা, আর এখানকার সবকিছু একদম সোনা দিয়ে তৈরি। আমি বরং এখান থেকে বেশ কিছু সোনা নিয়ে বাড়িতে যাই, এসব পরে আমাদের সংসারের কাজে লাগবে। এই বলে রীতা সোনার বাড়ি থেকে বেশ কিছু সোনা নিয়ে বাড়িতে চলে যায়। রীতা বাড়িতে এসে তার মাকে সব কথা খুলে বলে, আর এসব কথা শুনে সরলাও অনেক খুশি হয়ে যায়। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন, আর রীতার হঠাৎই সেই দুই বাড়ির কথা মনে পড়ে যায়। আচ্ছা, সেই দিন তো আমি শুধু সোনার বাড়ির ভিতরেই ঢুকেছিলাম, কিন্তু রূপোর বাড়িতে তো আমি যাইনি। আচ্ছা, ওই রূপোর বাড়িতে কি আছে? আজ বরং আমি ওই নদীর ধারে গিয়ে রূপোর বাড়িতে ঢুকবো আর দেখবো তাতে কি আছে। এসব কথা বলে রীতা নদীর ধারে যায়, আর গিয়ে আবারও সেই দুই বাড়ি দেখতে পায়। তারপর রীতা রূপোর বাড়িতে প্রবেশ করে। হে ভগবান, রূপোর বাড়ির সবকিছুই তো দেখছি রূপো দিয়েই তৈরি। আজ বরং আমি এখান থেকে বেশ কিছু রূপা নিয়ে যাই, কিন্তু আমি কি রূপো নিব? আচ্ছা, রূপো তো আর তেমন মূল্যবান কোনো জিনিস নয়, রূপোর থেকে তো সোনার মূল্য অনেক বেশি। না, আমি বরং এইসব রূপো না নিয়ে গিয়ে সোনাই নিয়ে যাই। আজ তো আমি সোনার বাড়ি থেকে অনেক বেশি সোনা নিয়ে বাড়িতে যাব। এরপর রীতা রূপোর বাড়ি থেকে বেরিয়ে সোনার বাড়িতে যায়। এরপর রীতা সেই সোনার বাড়িতে গিয়ে অনেক সোনা নেয়। এভাবে রীতার লোভ অনেক বেড়ে যায়। রীতা অনেকগুলো সোনা নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর বেরিয়ে আসতে দেখে রীতার হাতের সেই সোনাগুলো শুকনো কাঠ হয়ে গেছে, আর দুই বাড়িও অদৃশ্য হয়ে গেছে। এসব দেখে তো রীতা অনেক অবাক হয়ে যায়। হে ভগবান, এইসব আবার আমার সঙ্গে কি হচ্ছে? আমার হাতের এতগুলো সোনা কি করে শুকনো কাঠ হয়ে গেল? আর তাছাড়া এই বাড়ি দুটো কোথায় অদৃশ্য হয়ে গেল? আমি তো এসবের কোনো কিছুই বুঝতে পারছি না। হে ঈশ্বর, এবার কি হবে ঈশ্বর? রীতার কথা শেষ হতে না হতেই সেখানে একটা পরী প্রকট হয়, আর রীতাকে বলতে থাকে, লোভী মেয়ে কোথাকার, এই দুই বাড়ি যে আমার, আর আমি ভালো মানুষদের এই দুই বাড়ির সোনা এবং রূপা দিয়ে সাহায্য করি। কিন্তু আমি আমি তো তোকে চিনতে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তুই অনেক ভালো মনের মানুষ। সেদিন যখন তুই ওই অসহায় বানরটাকে সাহায্য করেছিলি, সেদিন আমি ভেবেছিলাম তুই অনেক ভালো মনের মানুষ, আর তাই তো আমি এই সোনা আর রূপোর ঘর দুটো প্রকট করেছিলাম। কিন্তু আমি বুঝতেই পারিনি আর তোর এমন লোভের জন্য যে তোর হাতে থাকা সব সোনাগুলো শুকনো কাঠ হয়ে গেছে, আর তার সাথে সাথে সোনা ও রূপার দুই বাড়িও অদৃশ্য হয়ে গেছে। আর তোর এমন লোভের জন্য আমি তোকে অভিশাপ দিয়েছি, তুই একটা রূপোর পুতুল হয়ে
এখানেই পড়ে থাকবি। এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর সাথে সাথেই রীতা একটা রূপোর পুতুলে পরিণত হয় আর সেখানেই পড়ে থাকে। সন্ধে যে হয়ে গেল, আমার মেয়েটা তো এখনো বাড়িতে ফিরলো না। ও তো কখনো এমন দেরি করে না, তবে আজ আবার আমার মেয়েটার কি এমন হলো? না, আমার মন তো আর সায় দিচ্ছে না। আমি বরং আমার রীতাকে একবার জঙ্গলে খুঁজতে যাই। এরপর সরলা জঙ্গলে যায় আর গিয়ে তো রীতাকে দিশেহারা হয়ে খুঁজতে থাকে, কিন্তু সরলা রীতাকে কোথাও খুঁজে পায় না। এতে সরলা ভীষণ হতাশ হয়ে পড়ে, আর হঠাৎই সরলার সেই দুই বাড়ির কথা মনে পড়ে যায় যেখান থেকে রীতা সোনাগুলো নিয়ে এসেছিল। হে ভগবান, রীতা আবার ওই সোনার বাড়িতে যায়নি তো? নিশ্চয়ই ওই দুই বাড়ির কাছেই ও গেছে। আচ্ছা, আমার মেয়েটা আবার কোনো বিপদে পড়েনি তো? না না, যাই যাই, আমি বরং সেখানে গিয়ে মেয়েটাকে দেখে আসি, আমার মেয়েটা আবার কোনো বিপদে পড়েছে কিনা। এসব কথা বলে সরলা নদীর ধার দিয়ে হাঁটতে থাকে, কিন্তু সরলা কিছুতেই সেই দুই বাড়ি খুঁজে পায় না। আর কিছু দূর যেতে সরলা একটা পুতুল দেখতে পায়। হায় ঈশ্বর, এটাই তো আমার মেয়ে রীতা। কিন্তু আমার মেয়েটা এমন রূপোর পুতুল হয়ে এখানে পড়ে আছে কেন? সরলার কথা শেষ হতে না হতেই সেখানে পরী প্রকট হয়, আর পরীকে দেখে তো সরলা ঘাবড়ে যায়। ভয় পেও না তুমি, আসলে রীতা যে আমার অভিশাপে এমন হয়ে গেছে। আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু রীতা যে অতিরিক্ত লোভ করেছিল, আর তাই ওর এমন অবস্থা। দোহাই তোমার, দোহাই লাগে পরী, তুমি দয়া করে আমার মেয়েটাকে মানুষ বানিয়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মেয়েটার কোনোদিনও এখানে আসবে না। একটু দয়া করো পরী, আমার মেয়েটার উপর তুমি একটু দয়া করো। সরলার এমন কান্নাকাটি দেখে পরীর মনে অনেক মায়া হয়, আর সে রীতাকে আবারও তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দেয়। রীতাকে মানুষ রূপে ফিরে আসতে দেখে সরলা তো ভীষণ খুশি হয়। এরপর সরলা পরীকে ধন্যবাদ দেয়, আর সেখান থেকে খুশি মনে তার মেয়েকে নিয়ে বাড়িতে ফেরে। এরপর পরীও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সত্যি খারাপ লাগছে রে মা তোর জন্য। তবে শিখা, তোর বাবা মাকে হারিয়েছিস তো কি হয়েছে, তোর মাসি তো আছে। আমি তোকে দেখে রাখবো রে মা, আজ থেকে আমি তোর সাথে থাকবো। এসব কথা বলে সুজাতা শিখাকে বুকে জড়িয়ে নেয়, আর সুজাতা শিখাদের বাড়িতেই থাকতে শুরু করে। একদিন শিখা হঠাৎই আলমারিতে একটা জমির দলিল পায়। এই তো পেয়ে গেছি, এতদিন ধরে এই দলিলটার জন্যই তো অপেক্ষা করছিলাম। অবশেষে আজ দলিলটা পেলাম, আর কোনো বাধা থাকবে না। এবার আমি কৌশলে এই বাড়ি ঘর সব সম্পদ দখল করব। ফুলি, আজ থেকে তোর কাজে আসার দরকার নেই, এই নে তোর বেতন। ফুলি টাকা নিয়ে গম্ভীরভাবে সেখান থেকে চলে যায়। কি ব্যাপার গো মাসিমা, তুমি হঠাৎ ফুলিকে কাজ থেকে ছাড়িয়ে দিলে কেন? এবারে এই বাড়ির কাজ কে করবে? কেন রে, তুই করবি? তুই থাকতে অত টাকা দিয়ে কেন কাজের লোক রাখবো? এইসব তুমি কি বলছো কি মাসিমা? আমি তো কখনোই কাজকর্ম করিনি, আর তাছাড়া আমার বাড়িতে আমি কাজ করব মানেটা কি? তোর বাড়ি? কে বলেছে এটা তোর বাড়ি? এই বাড়ি ঘর সব সম্পত্তির দলিল এখন আমার হাতে, তাই এই সব কিছুর মালিক হলাম আমি, আর তুই হলি এই বাড়ির আশ্রিতা। বুঝতে পেরেছিস? এইসব তুমি কি বলছো কি মাসি? তুমি এমন অন্যায়ভাবে আমার সব সম্পত্তি দখল করে নিতে পারো না। ন্যায় অন্যায় কিছু বুঝি না, এখন এই সব কিছু আমার, আর তুই এই বাড়িতে দাসী হয়ে থাকবি। পুলি যেসব কাজ করতো আজ থেকে সেসব কাজ তুই করবি। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছিস কেন? এ বাড়িতে থাকতে হলে কাজকর্ম করে থাকতে হবে, বুঝতে পেরেছিস? এসব কথা বলে সুজাতা সেখান থেকে চলে যায়, আর শিখা বাধ্য হয়ে সংসারের সব কাজ করতে থাকে। এবারে হলো তো, তোদেরকে আমি পই পই করে নিষেধ করেছিলাম কোনো অন্যায় কাজ করিস না। এবার তো 2 বছর ধরে আমাদের শাস্তি ভোগ করতে হবে। আমাদের দাঁতে যে আর বিষ থাকবে না। এখানে দাঁড়িয়ে থেকে তোদের আর নেকা কান্না কাটতে হবে না। যা, দূর হ এখান থেকে। মোহিনীর এমন ধমক শুনে পদ্মিনী, কামিনী, সোহিনী আর সাপিনী সেখান থেকে চলে যায়, আর মোহিনী অস্থির হয়ে পায়চারি করতে থাকে। কি রে, কি হলো? তোর হাতে কোনো জোর বল নেই নাকি? হ্যাঁ, ভালো করে পা টিপতে পারিস না? মাসিমা, সেই সন্ধ্যা থেকে আমি তোমার পা টিপছি, আমার হাত দুটো অনেক ব্যথা ধরে গেছে।
আমি আমি যে আর পা টিপতে পারছি না। তোকে এত খাওয়াই, তাও কি তোর দুর্বল নেই? যা, তোকে আর পা টিপতে হবে না। হে বিধাতা, আমাকে আর কত অত্যাচার সহ্য করতে হবে তুমি বলো তো। মাসিমা সবসময় আমার দ্বারা কত কাজ করিয়ে নেয়, অথচ আমাকে ঠিক মতো খেতেও দেয় না। ওই যে কতগুলো বাসন রেখে দিয়েছে, এখন আবার আমাকে ওই বাসনগুলো মাজতে হবে। বাসন মাজা শেষে আবার সেগুলো টেবিলে গুছিয়ে রাখতে হবে। এরপর শিখা বাসন মাজতে শুরু করে দেয়, আর হঠাৎই একটা প্লেট শিখার হাত থেকে ধপাস করে পড়ে ভেঙে যায়। কি ব্যাপার, কিসের শব্দ হলো? শিখা আবার কোনো গন্ডগোল করলো না তো? দেখি তো গিয়ে। এ কি শিখা, এটা তুই কি করেছিস? আমি যে প্লেটে খাই তুই সেই প্লেটে ভেঙে দিলি। শয়তান মেয়ে, বুঝেছি তুই ইচ্ছে করে এসব করেছিস, তাই না? না না মাসিমা, বিশেষ করো আমি ইচ্ছে করে কিছুতে করিনি। প্লেটটা হঠাৎ করে হাত ফসকে পড়ে ভেঙে গেছে। চুপ কর মিথ্যাবাদী, আর একটা কথাও বলবি না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তুই ইচ্ছে করেই এসব করেছিস, তাই আজ রাতে তোর ভাত বন্ধ। এসব কথা বলে সুজাতা সেখান থেকে চলে যায়, আর শিখাকে না খেয়ে রাত কাটাতে হয়। পরের দিন সকালবেলা শিখা কলস নিয়ে জল আনতে যায়। বাবা গো বাবা, কলসটাতে জল ভর্তি করার পর কলসটা অনেক ভারী হয়ে গেছে। এখন আবার আমাকে এই ভারী কলসটা নিয়ে বাড়ি ফিরতে হবে। কাল রাত থেকে খাবার না খাওয়ার কারণে শরীরটা আমার অনেক দুর্বল হয়ে গেছে। মাসিমা আমাকে কারণে অকারণে অত্যাচার করে। আমার তো এখন এখন মাথাটাও ঘুরছে। কবে যে অত্যাচার শেষ হবে। এসব কথা বলতে বলতে শিখা হাঁটছিল, হঠাৎই শিখা মাথা ঘুরে পড়ে যায়, আর কলসটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়। একে একে এই মেয়েটা এখানে পড়ে আছে কেন? এই মেয়েটার কি হয়েছে? দেখি তো একটু কাছে গিয়ে। ও মা, এই মেয়েটার তো শ্বাস প্রশ্বাস চলছে, মনে তো হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। এবার কি করব? আমি বরং আমার বাকি 4 বোনকে ডেকে আনি। কি কাণ্ড, মেয়েটা তো আসলেই জীবিত আছে। এই তোরা এই মেয়েটাকে নিয়ে গুহায় চল, মেয়েটার জ্ঞান ফেরাতে হবে যে। এরপর তারা 5 বোন মিলে শিখাকে তাদের গুহায় নিয়ে যায়, আর মোহিনী শিখার মুখে জল ছিটিয়ে শিখার জ্ঞান ফেরায়। ও মা, আমি কোথায়? আরে আরে, একে তোমরা কারা? তোমরা কি মানুষ নাকি তোমরা আবার সাপ? আর আর আমাকে এভাবে ঘিরে ধরেছো কেন? তোমরা আবার আমার কোনো ক্ষতি করবে না তো? না গো, আমরা 5 বোন তো তোমার রক্ষা করার জন্যই এখানে নিয়ে এসেছি। আমরা তোমার কোনো ক্ষতি করব না। এবার তুমি বলো তো, তুমি কেন ওভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে? এরপর শিখা সব কথা খুলে বলে। এসব কথা শুনে মোহিনী বলে, তোমার মাসি কিনা এত অত্যাচারী, তোমার মতো এত সুন্দর একটা মেয়েকে এভাবে অত্যাচার করছে। তবে তুমি ভেবো না মেয়ে, তোমার মাসিমাকে শায়েস্তা করার জন্য আমাদের সোহিনী যথেষ্ট। যা সোহিনী, শিখার রূপ ধরে ওই শয়তান মহিলাকে শাস্তি দিয়ে আয়। মোহিনীর হুকুমে সোহিনী তখনই শিখার রূপ ধারণ করে, আর সুজাতাকে শাস্তি দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সুজাতার সামনে যেতে, শয়তান মেয়ে, তুই সেই কোন সকালে জল আনতে গেছিস আর এখন ফিরলি, তাও আবার কলস ছাড়াই? শুধু কাজ ফাঁকি দেওয়ার চিন্তা, তাই না? আজ তোকে উচিত শিক্ষা দিব। এই কথা বলে সুজাতা একটা লাঠি নেয়, আর সোহিনী রূপী শিখাকে মারতে শুরু করে। সুজাতার মার খেয়ে সোহিনী রূপী শিখা সেখান থেকে পালিয়ে আসে, আর গুহায় এসে নিজের রূপ ধারণ করে। না না রে দিদি, আমি আর যাব না। ওই মহিলাকে শায়েস্তা করা আমার পক্ষে সম্ভব নয়। বাবারে বাবা, ওটা তো মহিলা নয়, যেন দরজাল। আমি যেতে না যেতে আমাকে লাঠি পেটা শুরু করেছিল, জানিস? বলছিস কি সোহিনী, ওই মহিলা এত খারাপ নাকি যে লাঠি দেখে তুই ভয় পেয়ে চলে এসেছিস? তবে এবার আমি যাব ওই মহিলাকে শাস্তি দিতে। এ কথা বলে শাপিনী শিখার রূপ নেয় আর সুজাতাকে শাস্তি দিতে যায়।
আমি জানতাম তুই এখানেই ফিরবি। এই বাড়ি ছাড়া তো তোর আর কোথাও যাওয়ার জায়গা নেই। তুই বাড়ি ছেড়ে পালিয়েছিলি না, এবার আমি তোর ওই পা দুটোই কেটে দিব। এ কথা বলে সুজাতা বটি নেয়, আর এসব দেখে শিখারূপী সাপিনী সেখান থেকে পালিয়ে যায়। সাপিনী ছুটতে ছুটতে গুহায় এসে নিজের রূপ বদল করে। একে কি সাপিনী, তুই হাঁপাচ্ছিস কেন? তুইও কি মার খেয়ে এসেছিস নাকি? শুধু শুধু কি মার নাকি? ওই ওই মহিলা তো আমার পিছু পিছু আমার আমার পা কাটার জন্য আসছিল। ওই ওই মহিলাকে এভাবে এভাবে শাস্তি দেওয়া একদম সম্ভব নয়। তুমি একদম ঠিক বলেছো। ও আমার মাসি হলে কি হবে? আমি ওকে হাড়ে হাড়ে চিনি। আমার মাসিকে শাস্তি দেওয়া অত সোজা নয়, কিন্তু আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমরা নাগিন হয়ে আমার মাসির তাড়া খেয়ে ফিরছো কেন? তোমরা তো চাইলেই দংশন করে মাসিমাকে হত্যা করতে পারতে। সেটা যে আর সম্ভব নয় শিখা, কারণ আমাদের 5 বোনের কারোরই যে বিষ দাঁত নেই। আসলে একটা ভুলের কারণে নাগরানী আমাদের বিষ তুলে নিয়েছে, তাই আমাদের দংশনে আর এই 2 বছর কারো মৃত্যু হবে না। এ কি বলছো তোমরা? তবে তো আমার মাসিকে শাস্তি দেওয়া একদম সম্ভব নয়, কারণ মাসি যে একদমই ভালো না। জানো তো, মাসিকে দমন করা অত সোজা নয়। বুঝেছি, আমাকে পুনরায় মাসির অত্যাচার সহ্য করতে হবে। না না শিখা, তোমাকে আর কোনো অত্যাচার সহ্য করতে হবে না। আমাদের বিষ দাঁত নেই তো কি হয়েছে? আমরা তো সাপ, তাই না বলো? আমাদের এই সাপরূপী তোমার মাসিকে দমন করার জন্য যথেষ্ট। তোরা আমার বুদ্ধি শোন এবার। এরপর মোহিনী সকলকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়, আর তারা 5 বোন মিলে শিখাকে নিয়ে তাদের বাড়িতে যায়। এ এ এ কি শিখা, তুই এদের কাঁধে নিয়ে এসেছিস? আমার হাতের মার খেয়ে এখন তুই সাপকে নিয়ে এসেছিস সাথে করে? মাসিমা, তুমি ইচ্ছে করে আমাকে অনেক অত্যাচার করো, তাই না? আর ইচ্ছে করে আমার বাবা মার সব সম্পত্তির দলে তুমি নিজের কাছে রেখেছো। আর আমার সব বন্ধুরা তোমাকে সাহায্য করতে এসেছিল, আর তুমি তাদেরকেও মেরেছো, তাই না? তবে আর নয়, এবার তোমার শাস্তি পাওয়ার পালা। না 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 মা, শিক্ষা, আমি কোনো শাস্তি পেতে চাই না। আমি তো সম্পত্তির দলিল আলমারিতে রেখেছি। তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি আমি আর এ বাড়িতে আসবো না। প্রাণ নিয়ে পালাতে পারলে আমি বাঁচি বাবা। এসব কথা বলতে সুজাতা সেখান থেকে ছুটে পালায়, আর 5 বোন এসব কাণ্ড দেখে হাসতে থাকে। দেখেছো তো শিখা, তোমার মাসি আমাদের আসল রূপ দেখে কেমন ভয় পেয়েছে। তবে আমি জানতাম তোমার মাসি আমাদের আসল রূপ দেখলে নিশ্চয়ই ভয় পাবে। যাক, তোমার মাসি তো চলে গেছে, এবার আর কোনো ঝামেলা থাকলো না। তুমি তোমার বাড়িও পেয়ে গেছো, এবার তুমি শান্তিতেই থাকো। কেমন? আজ আমরা চলি, মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবো। এসব কথা বলে 5 বোন চলে যায়, আর শিখা তার বাড়িতে সুখে শান্তিতেই থাকতে শুরু করে। হ্যাঁ গো বৌদি, বাজারে যাচ্ছি গো। তো কি কি কিনবো গো? শোনো, আজ কিন্তু বড় বড় কই মাছ, এঁচোড়, পটল আর শিং মাছ কিনবো। তুমি কিন্তু আমাকে পটল দিয়ে পটলে দোরমা রেঁধে দেবে, বুঝলে তো বৌদি? হ্যাঁ গো ননদিনী, তোমার যা যা পছন্দ আমি তা তা রেঁধে তোমাকে খাওয়াবো। এই কথা বলে 2 ননদ বৌদি মিলে বাজারে যায়, আর তারা বাজার করতে থাকে। বাজার করতে করতে তারা একটা সবজির দোকানে যায়। ইহ বৌদি, পাচ্ছো কি বিচ্ছিরি একটা গন্ধ না? ছি ছি ছি, বাজারের মধ্যে কে যেন ক্যাচ ছেড়েছে। ছি, এরা যে কি খায় কে জানে। হ্যাঁ, আমিও পাচ্ছি দিদি, আমিও পাচ্ছি। মনে হচ্ছে কে যেন পচা হাতি খেয়েছে। ছি, কি বিচ্ছিরি গন্ধ। এটা নিশ্চয় আমার ননদিনী, বুঝলেন দোকানদার? ওর না খুব গ্যাসের ব্যারাম। বৌদি, তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো? চুপ করো, আর কথা বলো না, একদম চুপ। ও মা, আমি আবার কি উল্টো পাল্টা বললাম? আরে জানেন তো দোকানদার দাদা, কয়েক মাস আগে আমাদের বাড়িতে একটা পুজো ছিল, আর সেখানে আমার এই ননদিনী কনাও এসেছিল। আর জানেন তো, তার আগের দিন ও খেয়েছিল আবার মূলো।
ও মা গো, কি গ্যাস জানেন তো? আমার নাই ননদিনের অনেক গ্যাস হয়। সে পুজোর মধ্যে একদম তো গ্যাস ছেড়ে দিয়েছে। আমি তো সারা ঘরে শুধু মূলোর গন্ধই পাচ্ছিলাম। কি গন্ধ! সোনালীর মুখে এমন কথা শুনে সেখানকার সবাই হাসতে থাকে। তাহলে তো দিদি এটা আপনারই কাজ। ছ্যা 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 ছ্যা। না না দিদি, আপনাদের কাছে মূলও বিক্রি করব না, তাহলে তো আবার। দোকানদারের মুখে এমন কথা শুনে কণা রাগ করে সেখান থেকে বাড়িতে চলে যায়। আমি আর এখানে থাকবো না। দাদা, তোর এই বউ সবার সামনে আমাকে কিভাবে অপমান করলো। আমি আর কখনো তোদের বাড়িতে আসবো না। আমার মান সম্মান সব নষ্ট করে দিল। কিন্তু কি করেছে ওই, আমাকে বল। এরপর বাজারের সমস্ত কথা কণা তার দাদা অখিলকে খুলে বলে আর নিজে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তুমি কি বলো তো সোনালি, বাজারে সবার সামনে ওকে অপমান না করলেও পারতে। ও মা, আমি আবার কি করলাম? তোমার বোন যা করেছে আমি তো সেটাই বলেছি। তোমরা করলে দোষ নেই, আর আমি বললেই দোষ। যত সব। অখিলের স্ত্রী সোনালি ছিল ভীষণ রকমের পেট পাতলা। কোনো কথা তার পেটে থাকতোই না। সব সময় সব কথা সবাইকে বলে বেড়াতো। একদিন অখিল চুড়ি বিক্রি করে বাড়িতে ফিরছিল। হঠাৎ করে সে রাস্তায় একজোড়া কানের দুল পড়ে থাকতে দেখে। ও মা, এগুলো তো দেখে মনে হচ্ছে সোনার কানের দুল, কিন্তু এগুলো এখানে আসলো কি করে? দেখি তো আশেপাশে কেউ আছে কিনা। এই কথা বলে অখিল চারদিক দেখতে থাকে, কিন্তু আশেপাশে সে আর কাউকে দেখতে পায় না। অবশেষে সোনার দুলগুলো নিয়ে সে বাড়িতে ফিরে যায় আর সেগুলো সোনালীকে দিয়ে সব কথা খুলে বলে। শোনো গিন্নি, তোমার তো আবার কোনো কথাই পেটে থাকে না। এই দুলের কথা আবার যেন কাউকে বলো না। জমিদার মশাইকে এবার খাজনা দেওয়া হয়নি, উনি জানতে পারলে কিন্তু তোমার আর সোনার দুল পরা হবে না। আরে আরে, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি কাউকে বলবো না যে তুমি সোনার দুল পেয়েছো। আর তোমরা যে কি ভাবো না, আমি বুঝি না বাবু। পরের দিন সোনালী জল আনার জন্য পুকুর পাড়ে যায়। সেখানে সুমিতা নামের একজন মহিলা এসেছিল। কি গো সুমিতা বৌদি, জল নিতে এসেছো বুঝি? জানো তো বৌদি কি হয়েছে? আমার উনি না কালকে রাস্তায় একজোড়া সোনার দুল কুড়িয়ে পেয়েছে, আর ওগুলো এনে উনি আমাকে দিয়েছে। উনি না আমাকে অনেক ভালোবাসে। আর শোনো বৌদি, তুমি এই কথা আর কাউকে বলো না যেন। এই কথা বলে সোনালী জল নিয়ে সেখান থেকে চলে যায়। কি বললো? সোনার দুল চোরে বেঁচে খায়, আবার সোনার দুল পড়বে? জমিদার মশাইকে তো এই কথাটা বলতেই হচ্ছে। এরপর সুমিতা জমিদারের কাছে যায় আর অখিলের সোনার দুলের কথা সবটা খুলে বলে। সব কথা শুনে জমিদার অখিলের বাড়িতে আসে। অখিল, এই অখিল, শুনলাম কাল নাকি তুই সোনার দুল পেয়েছিস, খাজনা দিস না, আর আবার কিনা সোনার দুল ঘরে রাখতে চাস। ওই দুলগুলো আমাকে এক্ষুনি দিয়ে দে, না হলে কিন্তু তুই গ্রামে থাকতে পারবি না, এই বলে দিলাম। জমিদারের এমন কথা শুনে অখিল নিরুপায় হয়ে জমিদারকে সোনার দুলগুলো দিয়ে দেয়। আর জমিদার দুল নিয়ে চলে যাওয়ার পর অখিল সোনালীকে অনেক বকাবকি করে। তোমার জন্য ওই জমিদার আজকে আমাকে কত কথা শোনালো। তোমাকে কি আমার কপালে জুটতে হয়? বোকা বলদ কোথাকার। এসব কথা বলে অখিল রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর মন খারাপ করে হাঁটতে হাঁটতে এক জঙ্গলের মাঝে চলে আসে। আর হঠাৎই সে দেখতে পায় জঙ্গলের ভেতরে এক তান্ত্রিক যজ্ঞ করছে আর পাশে একটা গাছের সাথে পরীকে বেঁধে রেখেছে। এ কি, এই তান্ত্রিক পরীটাকে ওভাবে বেঁধে রেখেছে কেন? নিচে ওর সাথে খারাপ কিছু করবে। না না, ওকে আমাকে বাঁচাতেই হবে। এরপর তান্ত্রিক একটা লাঠি এনে ওই তান্ত্রিকের মাথায় আঘাত করে আর সাথে সাথে তান্ত্রিক অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। এরপর অখিল পরীকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ। ওই শয়তান তান্ত্রিক আমাকে মেরে আমার শক্তি নিতে চেয়েছিল, তুমি অনেক ভালো। এই কথা বলে পরী খুশি হয়ে অখিলকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেয় আর সেখান থেকে চলে যায়। কতগুলো স্বর্ণ মুদ্রা! কিন্তু এগুলো বাড়িতে নিয়ে গেলে তো ওই পেট পাতলা সোনালী সবাইকে সব কথা বলবে। না না, আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে।
এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর অখিল বুদ্ধি করে 7 মাছের রং করে একটা গাছের মধ্যে বেঁধে রাখে আর কিছু ফল নিয়ে পুকুরের জলে রাখে। এরপর স্বর্ণ মুদ্রাগুলো একটা জায়গায় লুকিয়ে রেখে তার বাড়িতে যায় আর পরীর ব্যাপারে সব কথা সোনালীকে খুলে বলে। এরপর অখিল সোনালীকে নিয়ে সেই স্বর্ণ মুদ্রাগুলো আনতে বের হয়। যেতে যেতে হঠাৎ করে সোনালী 7 রঙের মাছ গাছে দেখতে পায়। এ কি গো, এসব আমি কি দেখছি? দেখো, গাছের মধ্যে কিনা 7 রঙের মাছ ধরে আছে। কি অদ্ভুত বিষয়। হ্যাঁ গো, তাই তো দেখছি। চলো চলো, আমাদেরকে যে স্বর্ণ মুদ্রা আনতে হবে। এই কথা বলে তারা আবারও হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে সেই পুকুরটা সোনালী দেখতে পায়। এসব কি হচ্ছে? গাছে মাছ আর জলে কিনা ফল। গাছের জিনিস জলে আর জলের জিনিস কিনা গাছে। চলো চলো, এখানে আর আমাদের থাকা যাবে না। এরপর সোনালী আর অখিল স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়িতে যায় আর সেগুলো লুকিয়ে রাখে। অখিল স্বর্ণ মুদ্রার কথা কাউকে বলতে বারণ করে, কিন্তু বোকা সোনালী এতটাই পেট পাতলা ছিল যে সে আগের বারের মতো এ কথা সবাইকে বলে বেড়ায়। এমনকি জমিদার পর্যন্ত এই স্বর্ণ মুদ্রার কথা জানতে পেরে যায় আর আবারও সে অখিলের বাড়িতে আসে আর তার কাছে স্বর্ণ মুদ্রাগুলো চায়। জমিদার মশাই, আপনি এত বোকা, আমি তো এটা আগে জানতাম না। আপনি কিনা সোনালীর কথা বিশ্বাস করে এখানে এসেছেন। ও তো সব তার ছিঁড়ে গেছে, একদম বদ্ধ পাগল হয়ে গেছে সে। কি বলে না বলে কিছুই ঠিক নেই। না হলে আপনি বলুন, পরী কোথা থেকে আসবে? এই, তুমি একদম মিথ্যে কথা বলবে না। জমিদার মশাই, সত্যি পরী আমাদেরকে না স্বর্ণ মুদ্রা দিয়েছে। আর জানেন তো, সব কিছুই সম্ভব। আর কাল আমি কি দেখেছি জানেন? কাল আমি দেখেছি যে গাছের মধ্যে 7 রঙের ফল ধরে আছে আর পুকুরের জলের মধ্যে গিয়ে না ফল ভেসেছে। তাহলে ভাবুন, গাছের জিনিস যদি জলে ভাসে আর জলের জিনিস যদি গাছে ধরে, তবে পরী এসে কেন আমাদেরকে স্বর্ণ মুদ্রা দিতে পারবে না? এ তো দেখছি সত্যি তার ছেঁড়া পাগলি হয়ে গেছে। গাছে আবার 7 রঙের মাছ ধরে নাকি? অখিল, ওর চিকিৎসা করাও। এই কথা বলে জমিদার হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। মায়াপুর গ্রামে নিশান নামের এক জেলে তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। নিশান সারাদিন মাছ ধরত। দিন শেষে যা পেত তা বিক্রি করে কোনো মতে তার সংসার চালাতো। গিন্নি, তোমার হাতে জাদু আছে বুঝলে। আহা, আজকের খাবারটা যা মজা হয়েছে না, কি আর বলবো। ইচ্ছে করছে সবগুলো খাবারই খেয়ে নেই। মজা হলে তুমি পুরোটাই খেয়ে নাও গো। নাও নাও, খেয়ে নাও। না গিন্নি না, আমি পুরোটা খেয়ে ফেললে তুমি কি খাবে বলো? আমাকে নিয়ে ভেবো না গো, আমি পরে খেয়ে নিব। পরে খাবে? কিন্তু গিন্নি, পরে পাবে কোথায়? বলা তো যায় না। আর যদি মাছ ধরতে না পারি, তখন তো তোমাকে সারাদিন না খেয়েই কাটাতে হবে। না গিন্নি না, আমি খেতে পারবো না। তুমি খেয়ে নাও তো, আমাকে এখনই মাছ ধরতে যেতে হবে। জেলে নিশানের ছিল অভাবের সংসার। সে যেদিন মাছ ধরতে পেত, ওই দিন তাদের কপালে দুমুঠো খাবার জুটত। আরে নিশান যে, তা বাপু মাছ ধরতে যাচ্ছ নাকি? আগে হ্যাঁ চাচা, হ্যাঁ, মাছ ধরতে নদীতে যাচ্ছি। এত মাছ ধরে কি হবে বাপু? খাওয়ার মতো তো আর বাচ্চা কাচ্চা নেই। সন্তানাদি সব যে আল্লাহর দান চাচা, তিনি যখন যাকে ভালো বোঝেন তখন তাই দান করেন। আচ্ছা চাচা, আমি এখন আসি, আমার আবার একটু কাজ আছে। হে উপরওয়ালা, ছেলেটাকে আর কতদিন নিঃসন্তান রাখবে? এখন তো কিছু একটা করো। নিশানের কোনো সন্তান ছিল না, আর গ্রামের মানুষও তার জন্য আফসোস করত। কিন্তু নিশান সব সময় উপরওয়ালার কাছে ধৈর্য ধরেছিল। এই তো, এই জায়গাটায় জল বেশি মনে হচ্ছে। এখানেই জালটা ফেলি, দেখি ভাগ্যে কি আছে। নিশান নদীতে জাল ফেললো আর জালে একটা মাছ উঠলো।
আরে বাহ, এ তো দেখছি অনেক সুন্দর মাছ গো। এই মাছ তো আগে কখনো দেখিনি। তা বেশ ভালোই হলো, এই মাছটার মনে হয় বেশি দাম পাবো। কিন্তু এত সুন্দর মাছটা কি আর বিক্রি করা ঠিক হবে? না না না, আমি যে মাছটা বিক্রি করতে পারবো না। মনটা কেন জানি কেমন করছে গো। মাছটা আমি বরং রেখে দেই। জেলে নিশান নদীতে জাল ফেলে যে ছোট্ট একটি মাছ পেল, ছোট্ট মায়াবী মাছটা রেখে জেলে আবারও নদীতে জাল ফেললো। এবার সে আরো একটা মায়াবী মাছ পেল। এ কি রে বাবা, এ তো দেখছি আরেকটা মায়াবী মাছ। আজ আমার সাথে হচ্ছেটা কি? আজ আবারও একটা মায়াবী মাছ পেয়ে গেলাম। জালটা আবার ফেলে দেখি তো। জেলে নিশান আবারও নদীতে জাল ফেললো এবং সে আবারও একটি মায়াবী মাছ পেল। হে উপরওয়ালা, এ তো দেখছি আরেকটা মায়াবী মাছ। ইস, দেখে তো চোখই ফেরাতে পাচ্ছি নে। আজ তাহলে দিনটা ভালোই যাবে। জেলে নিশান মায়াবী তিনটা মাছ এবং তার সঙ্গে আরো কিছু মাছ ধরলো এবং সবগুলো মাছ নিয়ে নিশান বাজারে চলে আসলো। কি গো নিশান, আজকে কি মাছ পেলে দাও তো দেখি। এই যে মহাজন, এইখানে সব মাছ আছে। কিন্তু মায়াবী তিনটা মাছ বিক্রি করে দেব? না 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 না, মাছ তিনটে থেকে কেন জানি চোখ ফেরাতেই পাচ্ছি না। এ তিনটে কি মাছ গো, দেখতে তো বড়ই অদ্ভুত। বলো বলো, কত টাকা চাও এই তিনটে মাছের জন্য? না না মহাজন, আমি এই তিনটে মাছ বিক্রি করব না। আপনি আমাকে ওগুলো মাছের টাকা দিন। ভেবে চিনতে বলছো তো নিশান? মাছগুলোর জন্য বেশ দাম দেবো কিন্তু। আমি বিক্রি করবো না মহাজন। আমি বলছি তো, আমি এগুলো বাড়িতে গিয়ে রান্না করে খাবো। দিন দিন, আমার টাকা দিন। জেলে নিশান বাকি মাছগুলো বিক্রি করে মায়াবী তিনটে মাছ নিয়ে বাড়িতে চলে আসলো। ওগো, এত সুন্দর তিনটে মাছ তুমি কোথায় পেলে গো? আর বলো না গিন্নি, নদীতে জাল ফেলে পেয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে, দেখো। তার বলতে, দাও দাও, মাছগুলো তোমাকে ভেজে দেই, গরম ভাত দিয়ে খেও। ভাসবে? না না গিন্নি, মনটা আমার জানি কেমন করছে গো। তুমি ওদেরকে রান্না করো না, তুমি বরং ওদেরকে একটা পাত্রে রেখে দাও। নিশানের বউ নিশানের কথা মতো মাছ তিনটে একটা পাত্রে রেখে দিল এবং এরপর তারা যখন ঘুমিয়ে পড়ল, তখন মায়াবী তিনটে মাছ সোনার তিনটি মুক্ত দিল। পরের দিন সকালবেলা নিশান ঘুম থেকে উঠে মাছের কাছে আসলো। ওগো, এত সকাল সকাল উঠে মাছ দেখতে আসলে যে? আর বলো না গিন্নি, সারা রাত কেন জানি অদ্ভুত স্বপ্ন দেখেছি গো। তাই আসলাম আর কি দেখতে মাছগুলোকে। আরে আরে, কি দেখছি গিন্নি? ছোট ছোট তিনটে সোনার বল দেখতে পাচ্ছি যে। দেখে যাও গিন্নি, দেখে যাও, মায়াবী তিনটে মাছ আমাদেরকে সোনার বল দিয়েছে। ওগো, এগুলো তো বল না তো, এগুলো হলো সোনার মুক্ত। আমাদের যে ভাগ্য খুলে গেল গো। জেলে নিশান তিনটি সোনার মুক্ত পেয়ে তা বাজারে বিক্রি করে দিল। এভাবে সে প্রতিদিন মায়াবী মাছ থেকে তিনটি করে সোনার দানা পেতে থাকলো এবং তা বাজারে বিক্রি করতে থাকলো। ওগো, এখন তো আল্লাহর রহমতে আমাদের আর কোনো কিছুরই অভাব নেই, শুধু শুধু একটা সন্তানের অভাব গো। এটা ভেবে কেন পাচ্ছ গিন্নি? এটা ভেবে কেন কষ্ট পাচ্ছ গিন্নি? হ্যাঁ, তা ঠিকই বলেছো, কিন্তু আজ তোমাকে এত মন মরা লাগছে কেন? জ্বরটার আবার হলো না তো? আরে না গিন্নি, আসলে আমি প্রতিদিন রাতে না অনেক বাজে বাজে স্বপ্ন দেখি গো। যেমন এই মাছগুলো আমাকে ডাকছে, তারা আমার কাছ থেকে মুক্ত হতে চায়। ওগো, এইসব তুমি কি বলছো? আমরা তো মাছগুলোকে অনেক ভালোবাসি, আর আমরা তো ওদেরকে অনেক আদর করি। ওরা তো আমাদের সন্তানের মতো, আর ওরা কেনই বা তোমাকে এইসব স্বপ্ন দেখাবে? হ্যাঁ গো, বলি কি, শোনো, একটা কবিরাজ দেখাও, হয়তো কবিরাজ তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। আমি বরং কবিরাজের কাছে গিয়ে দেখি সে আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে কিনা। তিনটি মাছ নিয়ে জেলে নিশান প্রতি রাতে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখতে লাগলো। তাই নিশান একদিন এক কবিরাজের কাছে গেল আর গিয়ে সব কথা খুলে বলল। হ্যাঁ রে জেলে, তোর সব কথা আমি বুঝতে পেরেছি। সাধারণ মাছ কখনো কারো স্বপ্নে আসতে পারে না। যারা তোর স্বপ্নে আসে তারা হয়তো কোনো সাধারণ মাছ নয়,
এই নে পানি পোড়া, আর এই পানি পোড়া ওই মাছগুলোর গায়ে তোকে ঢেলে দিতে হবে, আর তাহলেই তুই সবকিছু বুঝতে পারবি। হ্যাঁ হ্যাঁ কবিরাজ মশাই, হ্যাঁ আমি সবটাই বুঝতে পেরেছি। জলদি কর জেলে, জলদি কর, হয়তো ওই মায়াবী মাছের আর বেশি দিন আয়ু নেই। কবিরাজের কথা মতো জেলে নিশান পানি পড়া নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়ি এসে নিশান তার বউকে সব কথা খুলে বলল। বলছো কি এসব? তাহলে আর দেরি করো না, এখন এই পানি পড়া ওই মায়াবী মাছের গায়ে ঢেলে দাও। হ্যাঁ গিন্নি, হ্যাঁ আমি এখন এই পানি পোড়া মাছের গায়ে ঢেলে দিচ্ছি। আর জেলে পানি পোড়া মায়াবী মাছের গায়ে ঢেলে দিল, আর সাথে সাথে মায়াবী মাছগুলো 3টি পরীতে রূপান্তরিত হলো। এ এ এ কি তোমরা কারা? আমরা জাদুর 3 পরী। এক জাদুকর আমাদেরকে মাছের মধ্যে বন্দি করে রেখেছিল। আপনারা না থাকলে হয়তো আমরা কদিন পরেই মারা যেতাম। কি বলছো তোমরা? তোমরা মারা যেতে কেন? ওই জাদুকর বলেছিল যদি কোনো মানুষের হাতে আমরা আটকা পড়ি তাহলে আমাদের বেঁচে থাকার সময় মুক্ত হয়ে ঝরে পড়বে, আর এক সময় সোনার মুক্ত দেওয়া বন্ধ হয়ে গেলে আমরা 3 জনই মারা যাব। ও গিন্নি, আমি তো কিছুই বুঝতে পারছি না গো। হ্যাঁ, আমরা সত্যি বলছি। ওই জাদুকর বলেছিল আমরা পরী হয়ে উঠলে আবার মানুষ হয়ে যাব। এরপরে মানুষেরা যদি আমাদেরকে লালন পালন করে তাহলে আমরা জাদুকরের অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। এ এ কি দেখছি, এ কি দেখছি গিন্নি, পরীগুলো দেখছি মানুষের বাচ্চা হয়ে গেল। হ্যাঁ গো হ্যাঁ, এখন এরা আমাদেরই বাচ্চা। এরপর পরী 3টে মানুষের বাচ্চা হয়ে নিশানদের সঙ্গে থাকতে লাগলো। নিশানও ছোট্ট বাচ্চা পেয়ে অনেক খুশি হলো। 3টে ছোট ছোট বাচ্চা পেয়ে নিশানের সন্তানের আক্ষেপ ঘুচে গেল, আর এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।